বন্ধুরা, পৌষ সংক্রান্তি আর এই পৌষ মেলা একটা লম্বা সময় যাবত এখানে তো অনুষ্ঠিত হতে চলছে। আর এমনিতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পৌষ মেলাতে আমি তীর্থমুখে যাই। এই প্রথমবার আমি চাকমা ঘাটে এসেছি। চাকমার ঘাটেও বড় মাত্রা জাতি জনজাতির এই মিলনস্থল, বড় মাত্রায় জনসমাগম হয়। আর আমাদের কৃষ্টি সংস্কৃতিকে পাথেয় করে অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয়। এগুলি আমাদের সংস্কৃতি। কমিউনিস্ট এত বছর শাসন করার পরেও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে, কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারেনি, মাথা মুন্ডন বন্ধ করতে পারেনি। মুন্ডন তো এখন তাদেরই করাবো আমি, এরারও মুন্ডন করতে হবে। চিন্তা মাত করো, এরাও দেখবা একদিন এই জিতেন চৌধুরীর দিকে ডুবকি লাগাইব, এদিকে মাথা মুন্ডন করবো। এছাড়া উপায় নাই। এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য, যে অন্যায় করেছে ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের সঙ্গে। আমি তো বিপ্লব দেব বেঁচে গিয়েছিলাম যে 1998 যদি আমি দিল্লিতে না চলে যেতাম, তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট করে ছেড়ে দিল। যাই হোক মেরে মিত্র, এই কথাগুলি তার জন্য বলেছি, ইতিহাসকে ভুলার নয়, ইতিহাসকে পাথেয় সাক্ষী রেখে আগে যাওয়া। ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া। তার জন্য কমিউনিস্ট কি করেছে, কংগ্রেস কি করেছে, সেই ইতিহাসটা, ব্রিটিশ কি করেছে, ইতিহাসটা তুলে ধরে বলেছি। কারণ কি অনেকে ভুলে যায়, আজকের দিনে 18 বছর 19 বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল, জওহরলাল নেহরু কি ছিল, কে জানে ইন্দিরা গান্ধী কে ছিল, জানে না। তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনের নিউ জেনারেশনকে কাছে। নিউ জেনারেশনকে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা, তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হতে হবে। আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা ওই দিশাতে কাজ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 1947 দেশ স্বাধীন হওয়ার পর 10 বছরের মধ্যে এই কাজগুলো হওয়া উচিত ছিল, কিন্তু যেটা আমি বললাম, ওই সময় যে সিলেবাস ওই ইউনিভার্সিটি থেকে বেরোতো, পুরো ইংরেজ সিলেবাস বেরোতো, সেই কারণে সেই মানসিকতাই সেই শিক্ষার মধ্যে ছিল না। আজকে 2014-তে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, তখন গিয়ে নিউ এডুকেশন পলিসি, টেকনিক্যাল এডুকেশন ও শিক্ষার মাধ্যমে যাতে রোজগার করতে পারে তার জন্য টেকনিক্যাল এডুকেশন ঢুকিয়ে দেওয়া। আর আজ আমি গর্ব করি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার চলছে, এমবিবিএস হোক, হায়ার এডুকেশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মাতৃভাষায় হায়ার এডুকেশন এখন চলছে। এবং বিভিন্ন এক্সাম গুলো, কম্পিটিটিভ এক্সাম গুলো মাতৃভাষায় এখন এক্সাম দিতে পারে, আগে ছিল না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা বড় কোনো এডুকেশন নিতে চান, তো আপনাকে ইংলিশেই এক্সাম দিতে হবে, আর ছাড়া কোনো উপায় নেই। আর গরিবের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পায় না, কারণ তার কাছে এত পয়সা নেই। আরে অন্তত পরিবার, বিপিএল পরিবার, জনজাতি পরিবার কোথা থেকে পড়বে? সেই কাজটুকু করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। আজকে আমি গর্ব করি যে এমবিবিএস মেডিকেল সায়েন্স পড়ার যে ভাষা, সেটাও মাতৃভাষার মাধ্যমে মেডিকেল সায়েন্স পড়ানো হয় ভারতবর্ষের মধ্যে। তার মানে আপনি নিজের মাতৃভাষায় হায়ার এডুকেশন নিতে পারবেন। আর আগে যে সরকারগুলো ছিল, একমাত্র ইংলিশেই হায়ার এডুকেশন নিতে পারবেন, যেটা গরিবের দ্বারা সম্ভব ছিল না। আমারও মা বাবার ইচ্ছা ছিল বিপ্লবকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সব মা বাবা স্বপ্ন দেখে ক্লাস 3 পর্যন্ত আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিল। তারপর আর উদয়পুরে ইংলিশ মিডিয়াম স্কুল নেই, তার জন্য আবার বাংলা মিডিয়ামে গিয়ে আমাকে রামেশ স্কুলে পড়তে হয়েছিল। বন্ধুরা, আজকের দিনে সেটা নরেন্দ্র মোদী পড়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আমাদের নালন্দার তক্ষশিলাতে রাজা মহারাজারা তাদের ছেলে মেয়ে পরিজন বিদ্যার্থীকে পাঠাতো। তো ইংরেজরা 3টে ইউনিভার্সিটি বানিয়েছে, তখন থেকে শুরু হয়েছে।
ওই ইউনিভার্সিটি থেকে যারা বেরিয়েছে সব ইংরেজ পুত্র বেরিয়েছে ভারতবর্ষের মধ্যে। এরা ইংরেজের কারণ ওই পড়াশোনাই এমন ভাবে সিলেবাস ইংরেজরা লর্ড ম্যাকেলে তৈরি করেছিল যাতে ইংরেজের স্থায়ী পোষ্যপুত্র হতে পারে। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। একবার ইয়াদ করে দেখুন আমার যারা পেয়েছেন স্বাধীনতা আন্দোলনে যারা মূল ভাগ নিয়েছে সবাই ইংল্যান্ড থেকে বা বাইরে পড়ে এসেছিল। এই 3 ইউনিভার্সিটির মধ্যে যারা পড়েছে এরা স্বাধীনতা সংগ্রামে ভাগ নেয়নি, কারণ তাদের শিক্ষা পুরো ইংরেজ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, চিত্তরঞ্জন হোক, মহাত্মা গান্ধী হোক, জওহরলাল নেহরু হোক, লালা লাজপত রায় হোক, মৌলানা আজাদ হোক, বসু হোক, এরা সবাই বাইরে থেকে ইংল্যান্ড থেকে পড়া। ওখানে এক ধরনের সিলেবাস তৈরি করা হতো আমাদের জন্য, যাতে মহারানী ভিক্টোরিয়া পুত্র তৈরি হয় তার জন্য 3 ইউনিভার্সিটি লর্ড ম্যাকলে তৈরি করেছিল। লর্ড ম্যাকলে চলে গেছে 1947 সালে, ব্রিটিশ চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু ইংরেজের আইন ও ইংরেজের শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে লাগু ছিল। নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মধ্যে নিউ এডুকেশন পলিসি এনেছে। এখানে চান্দ্রিতে বসে আছে, ও এডুকেশনের ডাইরেক্টর ছিল সোমেশ যখন এখানে সেক্রেটারি ছিল। নিউ এডুকেশন পলিসি 36 বছর 36 ইয়ার পর, ইংরেজ চলে যাওয়ার পর 2-3টা কমিটি ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর 1-2বার ইন্দিরার সময়, কিন্তু খুলে কোনোদিন সাজানো হয়নি। ভারতবর্ষের যে মাতৃভাষা শিক্ষাদান না করলে ভারতবর্ষের শিক্ষার গুণগত মান উন্নয়ন হতে পারে না, সেদিকে এরা কাজ করেনি। নরেন্দ্র মোদী নিউ এডুকেশন পলিসি ছিল যখন স্মৃতি দেশের এই শিক্ষামন্ত্রী ছিল। একলব্য বিদ্যালয় আর বাকি আরো 6টা একলব্য পাইপলাইনে রয়েছে। আজকে ত্রিপুরাতে 8টা একলব্য বিদ্যালয় যেটা এখন পড়াশোনা চলছে, বাকিগুলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। একলব্য বিদ্যালয় মানে জনজাতি বেল্টে যেখানে 50% করে জনজাতি আছে, সেখানে ভারত সরকার দ্বারা 60 থেকে 65 কোটি টাকা খরচা করে বোর্ডিং স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করার ব্যবস্থা জনজাতি নরেন্দ্র ভাই মোদী করেছে, অন্য সরকার করেনি। এরা লম্বা সময় কমিউনিস্টরা শাসন করত। কমিউনিস্টরা ভারতের কৃষ্টি সংস্কৃতিকে মানে না, কমিউনিস্টরা মানে না। আমাদের উপর বিভিন্ন ভাবে আঘাত করা হতো। আমি আসার পর মাতাবাড়িতে ট্রাস্ট করে মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান বানিয়েছি। তার আগে ওখানে এমএলএ সেখানে চেয়ারম্যান থাকবে ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবে। ভারতীয় জনতা পার্টি আইপিটি ত্রিপুরা মাতার সরকার আসার পর, কারণ বিপ্লব দেবী সংস্কৃতিকে মাটিকে প্রণাম করে মায়ের জন্ম হয়েছে, আমার জন্ম উদয়পুরে হয়েছে, আমি মাতাবাড়িকে চিনি বুঝি, ছোটবেলা থেকে যাই। আমি জানি এই মাতাবাড়ি ত্রিপুরা মানুষের স্পিরিচুয়াল ট্যুরিজমের মাধ্যমে লাখ যুবা রোজগার দিতে পারে। সেই যোগগুলো আমার ছিল জন্য প্রসাদ প্রকল্পে ত্রিপুরা শ্রী মন্দিরকে ডেভেলপ করার জন্য কাজ আমরা শুরু করি, আর মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান হয়, সেই জায়গা নিয়ে গিয়েছিলাম। আজ এই ত্রিপুরা শ্রী মন্দিরকে ধর্মের মাত্রা কেন্দ্রবিন্দু চিহ্নিত করে করতেন কমিটি। এখন আমি কিরণ গীতের সাথে কথা বলছিলাম, আমার সময় পিডব্লিউ প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। আজকে আসার সময় আমার কাছে ভালো লাগে, যখন আমি আসি তখন যেখানে 4 লেন রোড তৈরি শুরু হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা। জানুয়ারি 2023-এ সেটা স্টার্ট করার ছিল, কিন্তু স্টার্ট হচ্ছে 2024-এ গিয়ে, 25-এ গিয়ে বা 24-এর লাস্টে। আমি কিরণ গেতে আসার সময় একবার ফোন করে যে কিরণ, রাজ্য আসামে বিহু নামে একই বিষয় করা হয়, সাউথে চলে গেলে পোঙ্গল হয়, হরিয়ানা, রাজস্থান, দিল্লির দিকে চলে গেলে
সেখানে আমরা এই পৌষ সংক্রান্তি কি লোরি নামে উপভোগ করে থাকি। আর নর্দার্ন সাইডে যদি চলে আসি তো সেখানে মকর সংক্রান্তি, কর্ণাটকেও মকর সংক্রান্তি হিসাবে, আর ত্রিপুরাতে যারা চাকমা সমাজ ত্রিপুরী আছে ওই সময়ের মধ্যে বিশু উৎসব হয়। তো পুরো ভারতবর্ষ ব্যাপী এই একটা উৎসব যে পুরো ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে অন্যান্য নামে সেটা করা হয়, উৎসবের মূল উদ্দেশ্য একই। এই সংক্রান্তি সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে আমরা নতুন ফসলকে ঘরে আনি, আর তার সঙ্গে সঙ্গে সূর্যের যে উত্তরায়ণ তাকে স্বাগত করি। এই সংস্কৃতি কালচার এগুলোই ভারতবর্ষের সামাজিক ব্যবস্থাকে ধরে রাখে। আমরা যদি ভাবি ডিএম আছে, এসপি আছে, তার জন্য ব্যবস্থা রয়েছে, ইংরেজরা আসার আগে ডিএম এসপি হতো না ভারতবর্ষের মধ্যে। এই সিস্টেম ইংরেজ আসার পরে তৈরি হয়েছে। তার আগে ভারতীয় ব্যবস্থা, রীতিনীতি, সনাতন, দুনিয়ার সবচেয়ে পুরানো সমৃদ্ধশালী ব্যবস্থা, দুনিয়ার সবচেয়ে পুরনো শহর মহেঞ্জোদারো, হরপ্পা, ড্রেনেজ ব্যবস্থা, ঘরে বাথরুমের ব্যবস্থা,